আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস সংবাদে। প্রবাস সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। মাদক পাচার মামলায় নিউ ইয়র্কের আদালতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী, বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা। কুয়েতে ফ্রি ভিসার নামে দালালের ফাঁদে নিঃস্ব হয়ে দেশে ফিরছেন অনেক প্রবাসী। জেনে বুঝে কুয়েত যেতে বাংলাদেশের রাষ্ট্রদূতের আহ্বান। ইরানের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। জনগণের দৃষ্টি সরাতে তেল আবিব তেহরানে হামলা চালাতে পারে জনগণের আশঙ্কা। এবং মোস্তাফিজকে বাদ দেয়ায় বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার নিষিদ্ধ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আদেশ জারি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। মার্কিন বাহিনীর অভিযানে আটক হওয়া নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের একটি আদালতে মাদক পাচার সংক্রান্ত মামলায় হাজির করা হয়েছে। একই দিনে ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। মাদুরোর গ্রেপ্তারের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সুব্রত গাইন জানাচ্ছেন। নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন বাহিনী তুলে নিয়ে যাওয়ার 3 দিন পর সোমবার মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে তাদের নিউ ইয়র্কের একটি আদালতে বিচারের মুখোমুখি করা হয়। স্থানীয় সময় সকালে তাদের আদালতে হাজির করা হয়। মাদুরো দম্পতিকে প্রথমে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে সাজোয়া গাড়িতে করে বের করা হয়। পরে একটি হেলিকপ্টারে নিউ ইয়র্কের আদালতের কাছাকাছি একটি হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে মাদুরো ও তার স্ত্রীকে হাতকড়া পরানো অবস্থায় প্রিজন ভ্যানে করে আদালতে তোলা হয়। তাদের নিরাপত্তায় পুরো সময় জুড়ে ছিলেন যুক্তরাষ্ট্রের মাদক দমন সংস্থা ডিই এর সশস্ত্র সদস্যরা। নিকোলা দম্পতির বিরুদ্ধে বহুল আলোচিত মামলাটির তত্ত্বাবধান করছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক অ্যালভিন কে হেলারস্টেইন। 92 বছর বয়সী এই বিচারক এর আগে 9/11 সন্ত্রাসী হামলা সংশ্লিষ্ট মামলাসহ জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবাদ সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ মামলার শুনানি করেছেন। এর আগে ভেনেজুয়েলার জাতীয় পরিষদে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডেলসি রদ্রিগেজ। শপথ নেওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্য ও শ্রদ্ধাশীল সম্পর্কের আহ্বান জানান তিনি। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, নিকোলা মাদুরো একটি নার্কো সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করেছেন এবং মাদক পাচার ও অবৈধ অস্ত্র সরবরাহ জড়িত ছিলেন। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন মাদুরো। এদিকে মাদুরোর গ্রেপ্তার ও যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চীন, ইরান সহ ভেনেজুয়েলার মিত্র দেশগুলো এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই। ফ্রি ভিসার নামে যে ভিসার কথা শোনা যায়, বাস্তবে কুয়েতে এমন কোনো ভিসা নেই। তারপরও এই নাম ব্যবহার করে দালাল চক্র প্রতারণা করছে অসংখ্য মানুষের সঙ্গে। দালালের ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে দেশে ফিরতে হচ্ছে অনেক প্রবাসীকে। তাই কুয়েতে যাওয়ার আগে জেনে বুঝে যাওয়ার আহ্বান জানিয়েছেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত। কুয়েত থেকে বিস্তারিত জানাচ্ছেন জিসান মাহমুদ। জীবন জীবিকার তাগিদে কুয়েত পাড়ি জমিয়েছেন অসংখ্য বাংলাদেশি। তবে দালালের ফাঁদে পড়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। চাহিদা অনুযায়ী কাজ না পেয়ে অনেকে অবৈধ হয়ে পড়ছেন। আবার কেউ কেউ সর্বস্ব হারিয়ে খালি হাতে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। কুয়েতে কয়েকটি নির্দিষ্ট ভিসা ক্যাটাগরির আওতায় শ্রমিকরা কাজ করেন, যার মধ্যে কোম্পানি ভিসা, প্রজেক্ট ভিসা ও গৃহকর্মী ভিসা উল্লেখযোগ্য। বাস্তবে কুয়েতে ফ্রি ভিসা নামে কোনো ভিসা নেই। দালাল চক্র এই নাম ব্যবহার করে উচ্চ মূল্যে ভিসা বিক্রি করছে, যা কুয়েতের আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। কুয়েত সহ মধ্যপ্রাচ্যে আসলে ফ্রি ভিসা বলতে কিছু নেই। এখানকার যে নিয়ম, সেই নিয়মে হচ্ছে আপনার যে স্পন্সর অথবা যে কোম্পানি আসলে নিয়োগকর্তা, সে যদি নিয়োগ করে বা ভিসায় আপনাকে নিয়ে আসে, সেক্ষেত্রে ওই মালিকের বা ওই কোম্পানির আওতাধীন অবস্থায় চাকরি করতে হবে। এর বাইরে কাজ করলে এখানকার স্থানীয় প্রশাসন যদি আপনাকে কাজ করা অবস্থায় অন্যত্র পায়,
সেক্ষেত্রে আপনাকে গ্রেপ্তার করবে এবং ডিপোর্টেশন করবে। আপনাদেরকে আসার আগে ভাবতে হবে আমি যে ভিসাটা যাচ্ছি ওই ভিসাটা আমার সেম কাজটা আছে কিনা। ওইতে ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নেই, সেটা আমাদের দালালরা তাদের সুবিধার জন্য, তাদের পকেট বাড়ি করার জন্য তারা এটাকে ফ্রি ভিসা বলে বিক্রি করে। ফ্রি ভিসা নামে যারা কুয়েত আসেন তারা সাধারণত কোনো নির্দিষ্ট কোম্পানি বা বৈধ স্পন্সরের অধীনে থাকেন না। ফলে তারা আইনগতভাবে যেমন কাজ করতে পারেন না, তেমনি বেতন না পাওয়া, প্রতারণা, পুলিশি হয়রানি, গ্রেপ্তার ও নির্বাসনের ঝুঁকিতে থাকেন। বর্তমানে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শ্রমিক কুয়েত আসছেন। সংশ্লিষ্টদের মতে ভিসার ধরন ও স্পন্সর যাচাই না করে কুয়েতে আসা শ্রমিকদের বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কোনো অসাধু ব্যক্তি ভিসা দেশে পাঠান এই বলে যে ফ্রি ভিসা, ওনারা এটা মিন করেন যে এখানে এসে যে কোনো জায়গায় চাকরি করতে পারবেন। এটা সম্পূর্ণ একটা প্রতারণা। ফ্রি ভিসা বলে কুয়েতে কিছু নেই। এখানে হচ্ছে গিয়ে কোনো কোম্পানিতে ভিসা অথবা কোনো ব্যক্তির অধীনে বা কফিলের অধীনে বাসার জন্য গৃহকর্মী বা ড্রাইভার অথবা বাবুর্চি অথবা এই জাতীয় ভিসা, অথবা কোনো কোম্পানিতে উনি যে কাজে আসবেন তার জন্য ভিসা। দালালের কথায় বিভ্রান্ত না হয়ে সরকার অনুমোদিত চ্যানেলে ভিসা যাচাই, দূতাবাসে সত্যায়ন এবং নির্দিষ্ট কাজের চুক্তি নিশ্চিত করেই কুয়েত আসলে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জিসান মাহমুদ, চ্যানেল আই, কুয়েত। রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ক্ষুব্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ভারত তেল যুদ্ধ নিয়ে বিস্তারিত থাকছে তাসফিয়া মুস্তাফার প্রতিবেদনে। রাশিয়া থেকে ভারত তেল আমদানি অব্যাহত রাখায় মোদির ওপর ক্ষোভ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। সেই কথাটি আরও একবার মনে করিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে ভারতের ওপর আরও বেশি শুল্ক চাপানোর ইঙ্গিত দিয়ে রাখলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভারত রাশিয়া বাণিজ্য করছে, আমরা ওদের ওপর খুব তাড়াতাড়ি আরও বেশি শুল্ক চাপাতে পারি। গত বছরের অক্টোবর মাসে ট্রাম্প দাবি করেছিলেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেওয়ার বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন মোদি। যদিও ভারতের তরফে সেই সময় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি মোদির। তবে ট্রাম্পের দাবি, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে নয়াদিল্লি। বিষয়টি নিয়ে তিনি যে ক্ষুব্ধ তাও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার ক্ষোভের কারণ জানতেন বলে দাবি করেছেন ট্রাম্প। রাশিয়া থেকে অশোধিত তেল কেনার জন্য শাস্তি হিসেবে ভারতের ওপর বাড়তি 25% শুল্ক আগে থেকেই চাপিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। এতে এ দেশের পণ্যে তাদের মোট শুল্ক 50%। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত হিসেবেও রুশ তেল আমদানি বন্ধ করার চাপ রয়েছে নয়াদিল্লির ওপর। তাছাড়া রাশিয়ার দুই তেল সংস্থা রসনেফট ও লুকঅয়েলের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছেন ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের চাপের মুখে নয়াদিল্লি অবশ্য বরাবরই জানিয়ে এসেছে দেশের উপভোক্তাদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবেন তারা। কোন দেশ থেকে কতটা সস্তায় তেল পাওয়া যাচ্ছে মাথায় রাখা হবে সেটাও। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই মস্কোর তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। সে সময় তেল বিক্রি অব্যাহত রাখতে মোটা টাকা ছাড় দেওয়ার ঘোষণা করে ভ্লাদিমির পুতিনের প্রশাসন। ভারতও তেল কেনার বিষয়ে পশ্চিম এশিয়ার দেশগুলোর উপর নির্ভরতা খানিক কমিয়ে রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ ক্রমশ বাড়াতে থাকে। চীনের পর ভারতই রুশ তেলের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক। ট্রাম্পের দাবি, শুল্ক বানের পরেও এই রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ খুব বেশি কমায়নি ভারত। ট্রাম্প প্রশাসন মনে করে তেল বিক্রির টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। বিশ্বে বহু যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেও এখনও পর্যন্ত রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে পারেননি ট্রাম্প। তাই পুতিনের দেশকে ভাতে মেরে আলোচনার টেবিলে বসাতে চায় হোয়াইট হাউস। তবে পুতিনের দেশের ওপর এখনও পর্যন্ত কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেনি যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বরে ভারতে এসেছিলেন পুতিন।
সেই সময় রুশ প্রেসিডেন্টের বার্তা ছিল আমেরিকা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে জ্বালানি কেনে। তাহলে কেন ভারতের সেই অধিকার থাকবে না? এ নিয়ে তারা ট্রাম্পের সঙ্গে কথাও বলতে রাজি বলে জানিয়েছিলেন পুতিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বের অন্যান্য দেশের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও পড়েছে। সৌদি আরব, কুয়েত, কাতার ও ওমান উষ্ণ মরুভূমির দেশ হলেও এসব দেশে গত কয়েক বছর ভারী বৃষ্টিসহ বজ্রপাত চোখে পড়ার মতো। অন্য সময়ের চেয়ে এবারের শীতের প্রভাব বেশি, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কাতার থেকে মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসান জানাচ্ছেন। জীবাশ্ম জ্বালানি, বন উজাড়, শিল্পায়নের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি, বরফ গলে যাওয়া, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, খরা বিশ্বজুড়ে পরিবেশ ও মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি। বিশ্ব জলবায়ুর পরিবর্তনের প্রভাব বিশ্বের বিভিন্ন দেশ ও পৃথিবীর বহু উপকূলীয় অঞ্চলে আঘাত হানছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব উষ্ণ মরুভূমির দেশ মধ্যপ্রাচ্য বাদ যাচ্ছে না। গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যের সবকটি দেশে ভারী বজ্রপাত সহ ঘন বৃষ্টিপাত হচ্ছে। 2024 সালের 15 এপ্রিল থেকে 17 এপ্রিল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত অভূতপূর্ব বৃষ্টিপাত দেখেছে, যা 1949 সাল থেকে রেকর্ডকৃত সর্বোচ্চ ছিল। এবারও কাতার ও আমিরাতে ঘন বৃষ্টিপাত হয়েছে এবং সেই সাথে কাতারে ঘন বৃষ্টিপাত সহ প্রচণ্ড শীত অনুভব করছেন। একদম বাংলাদেশের শীতের যে আমেজটা আমরা ঠিক ওই এক আমেজটা এখানে ফিল করতেছি। এটা আগাম আসছে, আবার মনে হয় বৃষ্টি হওয়ার পর থেকে শুরু করে এখন বর্তমান ঠান্ডার পরিস্থিতি তো বুঝতে পারতেছেন। আমরা কিন্তু আরও 1 মাস পরে জ্যাকেট ব্যবহার করতাম। আর মধ্যপ্রাচ্যের দেশ কাতার না হয়ে, কাতারটা হওয়া দরকার ছিল, এখন যদি ইউরোপ ভিত্তিক হয়তো এখানে তুষারও পড়েছে শুনেছেন। কিছুদিন আগে এখানে হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে এখানে প্রচুর পরিমাণ বাতাসে প্রচুর ঠান্ডা এখানে, যার কারণে ডিউটি থেকে আসার পরে রুম থেকে কেউ বের হতে চায় না। প্রচুর ঠান্ডা, বাতাস, আবহাওয়া খুবই খারাপ, বেশি একটা ভালো না। এখানে আসার পরে যে অনুভব হচ্ছে, আসলে ইউরোপকে আমরা হার মানাচ্ছি। এই সংকট নিরসনে সম্মিলিত প্রচেষ্টা ও জরুরি পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেহেদী হাসান, চ্যানেল আই, কাতার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে পর্তুগাল বিএনপি। রাজধানী লিসবনের মার্তিমানিস বড় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, হাকিম মোহাম্মদ মিনহাস সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মরহুমার রুহের মাগফিরাত ও দোয়া মাহফিল পরিচালনা করেন মার্তিমানিস বড় মসজিদের প্রধান ইমাম। মোনাজাতে তার বিদেহী আত্মার শান্তি ও মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করা হয়। এছাড়াও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল হয়। বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া কামনা করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। আহ্বায়ক কমিটির সদস্য টিপু সুলতানের সঞ্চালনায় দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতিচারণ করেন যুগ্ম আহ্বায়ক মাইন চৌধুরী, ইঞ্জিনিয়ার নুরুল আমিন, শেখ মোস্তাক, আলমগীর হোসেন, জহিরুল ইসলাম হিরো, মাওলানা আসাবউদ্দিন, রফিকুল ইসলাম চৌধুরী, সিটিজি আলাউদ্দিন, শফিক আহমেদ ইকবাল, শাহাবুদ্দিন ও অন্যরা। এ সময় ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক শ্রমিক দল, ওলামা দল ও জাসাস সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইরান, লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীরকে ঘিরে যুগপৎ যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির গণমাধ্যম চ্যানেল 12কে জানিয়েছে, আইডিএফের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়ামাল জামির 4 বছর মেয়াদী যে সামরিক পরিকল্পনা নিয়েছেন, এই প্রস্তুতি তারই অংশ। পরিকল্পনায় স্যাটেলাইটে হামলা এবং মহাকাশ থেকে ভূপৃষ্ঠে আঘাত হানার সক্ষমতা বৃদ্ধির বিষয়ও রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, 3টি অঞ্চলের মধ্যে ইরানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তেল আবিব। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, দেশজুড়ে চলমান মূল্যস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ থেকে জনগণের দৃষ্টি সরাতে ইরান ইসরায়েলে হামলা চালাতে পারে।
নাইজেরিয়ার নাইজার রাজ্যের কাসওয়ান্দাজি গ্রামে সন্ত্রাসী হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। শনিবার বিকেলে বন্দুকধারীরা মোটরসাইকেলে করে গ্রামে ঢুকে বাজারে আগুন দেয়, দোকান লুট করে, অপহরণ করা হয় অজ্ঞাত সংখ্যক মানুষ। স্থানীয়রা জানিয়েছেন হামলাকারীরা গ্রামবাসীদের জড়ো করে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ জানিয়েছে আহতদের সহায়তায় জরুরি দল পাঠানো হয়েছে এবং অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে। সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে সশস্ত্র অপরাধী গোষ্ঠীর হামলা ও অপহরণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। কানাডার নায়াগ্রা শহরে কনকনে ঠান্ডা আবহাওয়ার মধ্যে পিঠা উৎসব আর ইংরেজি নববর্ষ উদযাপন করেছে বাংলাদেশি কানাডিয়ানরা। নায়াগ্রা ফ্রেন্ড ফর এভারের আয়োজনে থরোল রোড মিলনায়তনে এই পিঠা উৎসব হয়। বাংলাদেশি কমিউনিটির সব শ্রেণী পেশার মানুষ পিঠা উৎসবে অংশ নেন। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। এপ্রিলে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উদযাপনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন নায়াগ্রার প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর সব খেলা ও আনুষঙ্গিক অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়। দেখুন মুইন তাজিদের প্রতিবেদন। বাংলাদেশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর সব খেলা ও আনুষঙ্গিক অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। আজ সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়, কোনো যৌক্তিক কারণ ছাড়াই কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মান্ত ও ক্ষুব্ধ করেছে। এ প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে IPL ও সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে বলা হয়েছে। উল্লেখ্য, 2026 IPL এর নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল KKR। তবে রাজনৈতিক চাপ ও হিন্দুত্ববাদী সংগঠনের বিরোধিতার মুখে BCCI-এর নির্দেশে তাকে বাদ দেওয়া হয়। এই ঘটনার জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন T20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। BCB ICC-কে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। এদিকে দেশের ভেতরেও ক্রিকেট আয়োজন নিয়ে দেখা দিয়েছে নিরাপত্তা অনিশ্চয়তা। BPL-এ সিলেট পর্বে ম্যাচে নিরাপত্তা দিতে পারবে না বলেও BCB-কে চিঠি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। চিঠিতে বলা হয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ব্যস্ততা বেড়ে যাওয়ায় BPL-এর ম্যাচগুলোতে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এ বিষয়ে BPL গভর্নিং কাউন্সিল জানিয়েছে, এই মুহূর্তে সিলেট থেকে BPL সরানোর সুযোগ নেই। প্রয়োজনে সেনাবাহিনী ও বিজেপির সহায়তা নিয়ে 12 জানুয়ারি পর্যন্ত সিলেটে ম্যাচ আয়োজন করা হবে। প্রবাস সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মাদক পাচার মামলায় নিউ ইয়র্কের আদালতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী, বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা। কুয়েতে ফ্রি ভিসার নামে দালালের ফাঁদে নিঃস্ব হয়ে দেশে ফিরছেন অনেক প্রবাসী। জেনে বুঝে কুয়েত যেতে বাংলাদেশের রাষ্ট্রদূতের আহ্বান। ইরানের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, জনগণের দৃষ্টি সরাতে তেল আবিব তেহরানে হামলা চালাতে পারে বলে জনগণের আশঙ্কা। এবং মুস্তাফিজকে বাদ দেয়ায় বাংলাদেশে IPL এর সম্প্রচার নিষিদ্ধ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আদেশ জারি। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।